আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হয়েছে বলো, বেশি কষ্ট হচ্ছে? নূর কাতর কণ্ঠে বলল, হ্যাঁ ব্যথা তো হচ্ছে, কিন্তু আমি এখানে কি করে এলাম? কি হয়েছে আমার? তেমন কিছু না, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি একদম ঠিক হয়ে যাবে, ভয় নেই কোনো, আমি আছি না। নূর ভ্রু কুঁচকে বলে উঠল। কিন্তু নূরের পুরো কথা শেষ হওয়ার আগেই আদিত্য বলে উঠল, এখন আর বেশি কথা বলো না, তোমার কষ্ট হবে, তুমি আরাম করো। আমি সবাইকে বলে আসছি তোমার জ্ঞান ফিরেছে। সবাই মানে আমার মা বাবা কি এসছে? হ্যাঁ এসেছে তো, আমি এক্ষুনি তাদেরকে ডেকে নিয়ে আসছি, কেমন? কথাটা বলে আদিত্য বাইরের দিকে গেল। বাইরে এসে সবাইকে নূরের জ্ঞান ফেরার কথা জানালো। তারপর নূরের মা বাবা আর নীলাকে নিয়ে আবার কেবিনে ঢুকলো আদিত্য। কেবিনে ঢুকে নূরের মা নূরকে দেখে মুখে আঁচল চেপে কেঁদে উঠল। নূর ওর মাকে দেখে বলে উঠল, কি হয়েছে মা? এভাবে টিভি সিরিয়ালের মায়েদের মতো কাঁদছো কেন? আমি একদম ঠিক আছি, এইসব ছোট মোটো অ্যাক্সিডেন্ট আমার কিচ্ছু করতে পারবে না, তোমার মেয়ে অনেক স্ট্রং। নূরকে এভাবে কথা বলতে দেখে সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করছে। ওরা নূরের হাবভাব বুঝতে পারছে না। নূর এবার ওর বাবার দিকে তাকিয়ে বলল, বাবা তুমি একটু মাকে বোঝাও না, এভাবে কাদার কি আছে? আজকে তো কত বড় একটা খুশির দিন। নূরের বাবা ভুরু কুঁচকে বলল। নূর বলল, হ্যাঁ খুশির দিনই তো, আজ আমার রেজাল্ট বের হয়েছে, আমি গোল্ডেন প্লাস পেয়েছি। এত তাড়াতাড়ি ভুলে গেলে তোমরা? নূরের মা বাবা এবার একজন আরেকজনের দিকে তাকালেন। তারা যা ভাবছে তা কি সত্যি? তাহলে কি নূর আবার আগের মতো ঠিক হয়ে গেছে? নূর আবার নীলার দিকে তাকিয়ে বলল, কিরে নীলু, তুই ওকে ভুলে গেলি? নীলা অবাক হয়ে বলল। ওর ভুরু কুঁচকে বলল, মনে পড়ে গেছে মানে? এটা আবার কেমন কথা? এবার ভুললাম কখন? এবার নূরের মা বাবা আর নীলার মুখে হাসি ফুটে উঠল। তারা বুঝতে পারছে নূরের সব মনে পড়ে গেছে, নূর আবার ঠিক হয়ে গেছে। তবে আদিত্য ওদের কথাবার্তা কিছু বুঝতে পারছে না, আর নূরের বিহেভিয়ার কেমন যেন অন্যরকম লাগছে। নূরের মা এবার নূরের মুখে হাত বুলিয়ে বলল, তোর সব মনে পড়ে গেছে নরিমা, আমার যে খুশি লাগছে, আমার মেয়েটা ঠিক হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। নূরের মায়ের কথা শুনে আদিত্য বিস্ময় চোখে তাকিয়ে রইল। সত্যিই কি ওর অ্যাঞ্জেল ঠিক হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে? আদিত্যের যেন বিশ্বাসই হচ্ছে না। নূরের বাবা আর নীলাও অনেক খুশি। নূর ভ্রু কুঁচকে বলল, ঠিক হয়েছি মানে? কি হয়েছিল আমার? নূরের মা বলে উঠল, সে অনেক কথা, সেসব কথা পরে হবে, তুই এখন আরাম কর। নূর মুচকি হেসে বলল, ঠিক আছে, কিন্তু আমি বাসায় যাব কখন? হসপিটাল থাকতে ইচ্ছে করছে না আমার। নূরের বাবা বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করে দেখি উনি কি বলেন। নূর বলে উঠল, ডক্টর তো এখানেই আছে, ওনার কাছে শুনলেই তো হয়। নূরের বাবা বুঝতে না পেরে বললেন, এখানে কোথায় ডক্টর আছে? নূর আদিত্যের দিকে ইশারা করে বলল, কেন, এই যে উনিই তো ডক্টর, তাই না? নূরের কথায় সবাই আবারও মুখ চাওয়াচাওয়ি করলো। নূরের কথা বুঝতে পারছে না ওরা। নূরের বাবা বলে উঠল, আরে উনি ডক্টর হতে যাবে কেন? নূর বলে উঠল, তাহলে কে উনি? আমি তো ভেবেছিলাম উনি ডক্টর। আদিত্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নূরের কথায়। বাকি সবাইও চরম অবাক হয়ে গেল, ওদের মাথায় কিছুই ঢুকছে না। নূরের মা বলে উঠল, নরিমা তুমি কি ওকে চিনতে পারছো না? না তো, কে উনি, আর এখানে কি করছেন? আদিত্যের কানে যেন কথাটা বারবার বাজতে লাগলো, কে উনি? নিজের কানকে বিশ্বাস হচ্ছে না ওর। আদিত্য দিশেহারা হয়ে গেল। পুরো পৃথিবীটা যেন গোল গোল করে ঘুরতে লাগলো ওর সামনে। নূর এভাবে কেন বলছে? অ্যাঞ্জেলটা কি আমাকে চিনতে পারছে না? না না, এটা হতে পারে না, কখনোই না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আদিত্য হঠাৎ দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। বাইরে আবির আর বিহান আদিত্যকে এভাবে দৌড়তে দেখে ঘাবড়ে গেল। ওরা বুঝতে পারছে না কি হলো আবার। আদিত্য হন্ততন্ত হয়ে ডক্টরের কেবিনে ঢুকলো। তারপর ডক্টরের কাছে গিয়ে অস্থির হয়ে বলল, ডক্টর প্লিজ চলুন আমার সাথে, নূর কেমন আবল তাবল কথা বলছে, ওর কিছু হয়েছে, আপনি তাড়াতাড়ি চলুন। ডক্টর বলে উঠল। রিল্যাক্স মিস্টার আদিত্য, কি হয়েছে খুলে বলুন আমাকে। আদিত্য কাঁপা কাঁপা গলায় বলল, নূর বলছে ও নাকি আমাকে চেনে না, জানি না কি বলছে আবল তাবল, আমার মাথা ঘুরছে, আপনি প্লিজ গিয়ে দেখুন ওকে। ওকে ওকে, আমি দেখছি কি হয়েছে।
ডক্টর আদিত্যের সাথে নূরের কেবিনে এলো। কেবিন থেকে আপাতত সবাইকে বেরিয়ে দিল। তারপর নূরকে চেক আপ করে ওকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলুন তো আপনার নাম কি? আমার নাম মেহরুমা নূর। আচ্ছা বলুন তো আজকের তারিখটা কি? নূর যেদিন অ্যাক্সিডেন্ট করেছিল সেদিনের ডেট বলল। আচ্ছা আপনার শেষ কি মনে আছে? আমি আমার রেজাল্ট পেয়ে খুশি হয়ে আমার বন্ধুদের সাথে সেলিব্রেট করতে যাচ্ছিলাম। একটা সিএনজিতে করে যাচ্ছিলাম, হঠাৎ একটা বাসের সাথে ধাক্কা খাই আমার সিএনজিটা। তারপর আর কিচ্ছু মনে নেই। ডক্টর একটু গম্ভীর কণ্ঠে বলল। বুঝতে পেরেছি। নূর একটু চিন্তিত সুরে বলল, কি হয়েছে ডক্টর? আমার কি বড় কোনো সমস্যা হয়েছে? আসলে তুমি যে অ্যাক্সিডেন্টের কথা বলছো সেটা আজ না বছরখানেক আগে হয়েছিল, যার জন্য তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে। দুর্ভাগ্যবশত আজ তোমার আবারও একটা অ্যাক্সিডেন্ট হয় আর তোমার আগের স্মৃতি ফিরে এসেছে। আর তবে তুমি মাঝখানের গত 10 মাসে সবকিছু ভুলে গেছো। ডক্টরের কথায় নূর হতভম্ব হয়ে গেল। ওর জীবনের এতটা সময় ও ভুলে গেছে? কি হয়েছিল তখন? এসব ভাবতে ভাবতে হঠাৎ নূরের মাথা ব্যথা শুরু হয়ে গেল। নূর মাথা চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। ডক্টর অবস্থা বেগতিক দেখে তাড়াতাড়ি করে নূরকে একটা ঘুমের ইনজেকশন দিয়ে দিল। ডক্টরের কেবিনে বসে আছে আদিত্য আর নূরের মা বাবা। আদিত্যের বুকটা ধড়ফড় করছে, হাত পা কাঁপছে, অস্থির হয়ে বসে আছে ডক্টরের সামনে। ভয়ে গলা শুকিয়ে আসছে, না জানি কি বলে ডক্টর। ডক্টর একটু পরে বলে উঠল, দেখুন মিস নূর, তার আগের স্বাভাবিক স্মৃতি ফিরে পেয়েছে, তবে দুর্ভাগ্যবশত তার গত অ্যাক্সিডেন্টের পর থেকে এ যাবৎকাল পর্যন্ত যা যা হয়েছে সেগুলো কিছুই তার মনে নেই। সে এখন সেই 10 মাস আগে ফিরে গেছে। ডক্টরের কথায় আদিত্য স্তব্ধ হয়ে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে গেল ওর। আদিত্য কাঁপা কাঁপা স্বরে কিছুটা রাগী কণ্ঠে বলল, মনে নেই মানে? এ এ কিভাবে মনে নেই? বললেই হলো নাকি? গত 10 মাসের ভেতরে ওর আমার সাথে দেখা হয়েছে, আমার সাথে বিয়ে হয়েছে, গত 5 মাস ধরে আমরা একসাথে থাকছি। এসব কিভাবে ভুলতে পারে ও আমাকে? হিরোকে কিভাবে ভুলতে পারে? না না, এটা হতে পারে না। নূর আমাকে ভুলতে পারে না, কিছুতেই না। ডক্টর বলে উঠল, এখন মিস্টার আদিত্য শান্ত হন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, তবে এই পর্যন্ত নূরকে ওর পুরনো স্মৃতি মনে করাতে গেলে ওর ক্ষতি হতে পারে। এমনিতে ওনার দুইবার মাথায় আঘাত পেয়েছেন, তাই সামান্য স্ট্রেসও তার জন্য ক্ষতিকর হতে পারে। এমনকি ওনার ব্রেন ড্যামেজ হওয়ারও সম্ভাবনা রয়েছে, কিন্তু তাই আপনাদেরকে অনেক সাবধানে থাকতে হবে। আদিত্য আর শুনতে পাচ্ছে না, নিজেকে বোধশক্তিহীন লাগছে। ওর সাজানো পৃথিবীটা হঠাৎ করে বালির মতো ধসে পড়ল। আদিত্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কেমন অনুভূতি শূন্য হয়ে কাঁপা কাঁপা পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নূরের মা মুখে আঁচল চেপে কাঁদতে লাগলো। নূরের বাবারও চোখে পানি চলে এলো। আদিত্যের জন্য ওদের অনেক খারাপ লাগছে। ছেলেটা কত ভালোবাসে তাদের মেয়েকে, অথচ আজ কি থেকে কি হয়ে গেল। আদিত্য বাইরে এসে এলোমেলো পায়ে শূন্য চোখে তাকিয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একসময় হসপিটালের ছাদে চলে এলো। ছাদে এসে শরীরের ভর ছেড়ে দিয়ে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হঠাৎ অনেক জোরে চিৎকার করে হৃদয় বিদারক এক আর্তনাদ করে উঠল। তার অসহনীয় যন্ত্রণার বহিঃপ্রকাশ করতে লাগলো। তখনই আবির আর বিহান ওখানে দৌড়ে এলো। আদিত্যকে ওভাবে আসতে দেখে ওরাও পিছনে পিছনে চলে এসেছে। আবির আর বিহান গিয়ে আদিত্যের কাছে বসে ওকে সামলানোর চেষ্টা করলো। আদিত্য বিহানকে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলল, আমি যে আবারও একা হয়ে গেলাম রে, আবারও নিঃস্ব হয়ে গেলাম। আমার নূর, আমার অ্যাঞ্জেল আমাকে ভুলে গেছে, সে তার হিরোকে ভুলে গেছে। বিহান, আমার যে সব শেষ হয়ে গেল। বিহান, আমি কি করব এখন? বারবার আমার সাথে কেন এমন হয় বল না? কি দোষ করেছি আমি? আদিত্যের এমন নিদারুণ অবস্থা দেখে বিহান আর আবিরের চোখেও পানি চলে এলো। ওরা কি বলে সান্ত্বনা দিবে তার ভাষা জানা নেই ওদের। ছেলেটা এত বছর পর কত সুখী হয়েছিল, হঠাৎ আবার কি হয়ে গেল? এখন কিভাবে বাঁচবে ছেলেটা? এমনটা কি না হলেই হতো না? 2 দিন পার হয়ে গেছে। আদিত্য নূরের সামনে আর যায়নি। নূরের দৃষ্টির ওই অপরিচিত চাহনি আদিত্য সহ্য করতে পারে না। আর এমনিতেও ডক্টরের কথা অনুযায়ী ও নূরকে এখন স্ট্রেস দেওয়া যাবে না। তাই ওকে দেখলে নানান প্রশ্ন করবে, আর সত্যিটা বললে ওর ক্ষতি হতে পারে। আর আদিত্য সে রিস্ক নিতে চায় না। যদিও নূরের মা বাবা অনেকবার বলেছে নূরের কাছে যেতে, ওকে সত্যিটা বলে দিতে, তবে আদিত্য রাজি হয়নি। তাই আদিত্য দূর থেকেই ওকে দেখেছে। না হলো সে আমার বেঁচে তো আছে, আমার থেকেই দূরেই না হয় থাকুক, তবু ঠিক তো আছে। না হয় ছুঁয়ে দিতে পারবো না, তবু দূর থেকে দেখে
আখির খাইশ মেটানো তো যাবে। আদিত্য আজ নিচের বাসায় এসেছে। বিহান আর আবির ওকে জোর করে নিয়ে এসেছে, কারণ এই 2 দিন আদিত্যের কোনো নাওয়া খাওয়া নেই, পাগলের মতো হয়ে গেছে। আজ নূরকে রিলিজ দেওয়া হয়েছে। নূর ওর মা বাবার বাসায় চলে গেছে। নূরকে নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল ওর প্রাণটাই ওর কাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে। সে কি আর কখনো তার অ্যাঞ্জেলকে পাবে না? নূর কি তার হিরোকে কখনো মনে করবে না? না, আর নিতে পারছে না আদিত্য। অনুভূতি শূন্য হয়ে পড়েছে আদিত্য। নিজেকে বড্ড ক্লান্ত মনে হচ্ছে। আদিত্য ধীরে ধীরে ক্লান্ত শরীরে বাসায় ঢুকলো। নূরকে ছাড়া আজ এই বাসাটা যেন বিরাম মরুভূমি মনে হচ্ছে। সারা বাড়িতে নূরের ঘ্রাণ ছড়িয়ে আছে, যেন নূর এখানেই আছে, এক্ষুনি হয়তো কোথা থেকে ছুটে চলে আসবে, আদিত্যকে জড়িয়ে ধরে বলবে। আর আদিত্য চকলেট বের করে দিতেই নূর তার হিরোকে মিষ্টি করে একটা ভালোবাসার পরশ দিয়ে দিবে। আদিত্যের ভাবনার মাঝেই হঠাৎ নূরের হাসির শব্দ শুনতে পেল আদিত্য। আদিত্য চমকে পাশে তাকিয়ে দেখল নূর সোফায় চারিদিকে ঘুরছে আর খিলখিল করে হাসছে। আদিত্য খুশি হয়ে নূরকে ধরতে গেলেই নূর সেখান থেকে হাওয়া হয়ে গেল। আদিত্যের খুশিটা উধাও হয়ে গেল। আদিত্য আবারও নূরের হাসির শব্দ শুনতে পেল। পাশে তাকিয়ে দেখল নূর সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে আর হাসতে হাসতে আদিত্যকে ডাকছে। আদিত্য আবারও ধরতে গেলে আবারও গায়েব হয়ে গেল নূর। পরক্ষণেই আবারও একইভাবে নূর অন্য জায়গায় হেসে হেসে খেলা করছে। সারা বাড়িতে নূরের হাসির শব্দ ঘুরে বেড়াচ্ছে। চারিদিক থেকে শুধু নূরের হাসির শব্দ আদিত্যের কানে বাজছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই নূরকে দেখতে পাচ্ছে। এসব আর সহ্য করতে পারছে না আদিত্য। ওর দম বন্ধ হয়ে আসছে। আদিত্য এক ছুটে বাসার বাইরে বেরিয়ে এলো। বাইরে এসে 2 কান চেপে ধরে বসে পড়ল। আবির আর বিহান ওখানেই ছিল। আদিত্যকে এভাবে যেতে দেখে ওরাও ওর পিছে গেল। আদিত্যের কাছে বসে বিহান বলে উঠল, নিজেকে একটু সামলা আদি, এভাবে ভাঙ্গা পড়লে কি চলবো? আদিত্য ব্যথিত কণ্ঠে বলল, না বিহান, আমি পারবো না। আমি বাসার ভেতর যেতে পারবো না। নূরকে ছাড়া এই বাসা আমাকে কুড়ে খেতে চাইছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বাসার সব জায়গায় নূরের প্রতিধ্বনি বাজছে। আমি পারবো না থাকতে ওখানে। আবির বলে উঠল, নিজেকে একটু শান্ত করো ভাইয়া, এত ভেঙে পড়লে কিভাবে চলবে? তুমি দেখো ভাইয়া, ভাবিটাল তোমাকে বেশি দিন ভুলে থাকতে পারবে না। খুব শীঘ্রই তার সব আবার মনে পড়বে, তখন সে তোমার কাছে আবার চলে আসবে। আদিত্য আবিরের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, সত্যি বলছিস তুই? সত্যি আমার অ্যাঞ্জেল আমার কাছে আবার ফিরে আসবে? এভাবে আবির আর বিহান আদিত্যকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে আবার বাসার ভেতরে নিয়ে এলো। আজ প্রায় মাসখানেক হয়ে গেছে নূর আদিত্যের জীবন থেকে যাওয়ার। এই কয়দিনের প্রত্যেকটা মুহূর্ত যেন আদিত্যের কাছে এক একটা বছর মনে হয়েছে। আর প্রতিটা মুহূর্তেই অসহ্য যন্ত্রণাদায়ক। যেন বেঁচে থেকেও বেঁচে নেই আদিত্য। এহুটা তো আছে, তবে প্রাণটা নেই। নির্জীব নিষ্ক্রিয় হয়ে গেছে সব কিছু। আদিত্য ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না। কিভাবে ঘুমাবে? এখন যে আর ওর বুকে ওর অ্যাঞ্জেলটা থাকে না, তাই তো আর 2 চোখে ঘুমও আসে না। তবুও একটু চোখের শান্তি পায় যখন সে দূর থেকেই নূরকে দেখে। নীলা আদিত্যকে সব সময় নূরের সব আপডেট দেয়। নূরের অগোচরে নূরের ভিডিও করে আদিত্যকে পাঠায়। আর তখনই আদিত্যের তৃষ্ণার্ত মনটা একটু ঠান্ডা পায়। আবির, বিহান আর আয়াত সব সময় আদিত্যকে স্বাভাবিক করার চেষ্টা করে, তবে কেউই তেমন একটা সফল হয়ে ওঠে না। সবার জীবনই কেমন যেন হঠাৎ করে থমকে গেছে। অন্যদিকে নূরের জীবন তার মোতাবেক স্বাভাবিকই চলছে। নূরকে আদিত্যের ব্যাপারে কিছুই বলা হয়নি। আদিত্যই মানা করেছে, কারণ আদিত্য নূরকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। নূর এখন পুরোপুরি সুস্থ, আবার আগের মতো নর্মাল জীবন যাপন করছে। নূর ওর পড়ালেখা কন্টিনিউ করার জন্য আবারও প্রাইভেটে একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে। পুরানো বন্ধুদের সাথে কথাবার্তা শুরু করেছে। বলতে গেলে সবকিছুই পারফেক্ট চলছে। তবুও সবকিছু থেকেও যেন মাঝে মাঝে কেমন যেন নিজেকে অপূর্ণ অপূর্ণ লাগে। মনে হয় কিছু একটা যেন মিসিং আছে, তবে সেটা কি সেটাই ভেবে পায় না নূর। রাতে ঘুমাতে গেলে কেমন জানি খালি খালি লাগে, মনে হয় কিছু একটা নেই। এমনটা কেন হয় বুঝতে পারে না নূর। এসব ভেবে মাঝে মাঝে উদাসীন হয়ে পড়ে নূর। চোখ বন্ধ করলে মাঝে মধ্যে কেমন জানি আবছা আবছা কিছু ভেসে ওঠে ওর চোখের সামনে, তবে কিছুই স্পষ্ট না, তাই নূর বুঝে উঠতে পারে না। বেডের ওপর অচেতনের মতো পড়ে আছে আদিত্য। রাতে অনেক নেশা করেছে,
আসলে আদিত্যের যন্ত্রণা অতিরিক্ত মাত্রায় হয়ে গেলে তখন নিজেকে ভুলতে এই নেশায় ডুবে পড়ে। যদিও সেটা কতটা কার্যকর হয় তা জানা নেই আদিত্যের। হঠাৎ গায়ের ওপর ঝপাত করে পানি পড়ায় ধরপড়িয়ে ওঠে আদিত্য। চোখ ডোলে সামনে তাকিয়ে দেখে বিহান আর আবির বালতি হাতে দাঁড়িয়ে আছে। তার মানে এই কাজটা ওদেরই। আদিত্য একটু রেগে গিয়ে বলল, হোয়াট দ্য হেল, তোদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে? বিহান বলে উঠল, মাথার স্ক্রু আমকোনা তোর ঢিলা হয়েছে। আর শুধু স্ক্রু না, তোর নাট বল্টু সব কইলা পইরা গেছে, সব কিছুতে জং ধইরা গেছে। মোট কথা ওইগুলো তুই অহন একখান পুরাই না ভাঙ্গার হইয়া গেছস। আদিত্য ভ্রু কুচকে বলল, হোয়াট ননসেন্স, কি আবল তাবল বকছিস? এবার আবির তার সো কল্ড মেলোড্রামা করে বলে উঠল, একদম ঠিক বলেছেন ভাইয়া, তুমি একদম বেকার জেলাস হয়ে গেছো। নিজেকে দেখো একবার, যাকে বলে একদম গুড ফর নাথিং। আড়ি মোজ দিয়ে তো অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। চেহারার অবস্থা এমন যেন একেই কোনো পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই। জানো তোমাকে নিয়ে আমাদের কত আশা ছিল, কত গর্ব করে বলতাম এই হলো আমাদের ভাই, দ্য মেজো ম্যান, দ্য গ্রিন গড, দ্য অল অনলি আদিত্য, যার মতো পুরুষ এই দুনিয়াতে আর একটাও নেই। আর সেই তুমি আমাদের সব গর্বের উপর বালি ঢেলে দিলে। মেজো ম্যান তো দূরের কথা, তুমি তো এখন ম্যাচের কাটিও নেই। আদিত্য তাতে দাঁত চেপে বলল, সকাল সকাল কি গাঞ্জা খেয়ে এসেছিস নাকি তোরা, নাকি মাথায় আঘাত পেয়েছিস? এইভাবে পাগলের মতো কি যাতা বলছিস? দেখ, সকাল সকাল আমার মেজাজ খারাপ করলে কিন্তু তোদের কপালে দুঃখ আছে। বিহান বলে উঠল, আরে গাঞ্জা আমরা খাই নাই, আজকাল তো এটা তোর প্রিয় খাবার হইয়া গেছে। আরে হালা, কবির সিং এর শাহিদ কাপুরও তো এত মাল খায় নাই যতটা তুই এই 1 মাসে ঢালছস। তুই ওই গাঞ্জাখোর কবির সিং এর মতোই আবাল মার্কা কাম করতাছস। তুই কি ভাবতাছস এমতে করলে তোর সব ঠিক হইয়া যাইব কা? আবির বলে উঠল, হ্যাঁ ভাই, বিয়ান ঠিক বলেছে। আচ্ছা একটা কথা বলো তো, ভাবিডাল তোমাকে কি বলে ডাকতো? হিরো বলে ডাকতো, তাই না? তাহলে তুমি বলো তো, তুমি কি এখন হিরোদের মতো কাজ করছো? আদিত্য ভ্রু কুচকে বলল, মানে হিরোরা কি এত সহজে হার মেনে যায়? তাহলে তুমি এত সহজে হার মানলে কিভাবে? এতটাই সহজে কিভাবে হাল ছেড়ে দিতে পারো তুমি? তো কি করব, তোরা তো জানিসই নূর। আদিত্যের কথা শেষ হওয়ার আগেই আবির বলে উঠল, হ্যাঁ জানি, ভাবিডাল তোমাকে ভুলে গেছে। আর তাতে কি হয়েছে? নূরের স্মৃতি গেছে, কিন্তু নূর তো আছে। তুমি তার জীবনে নতুন হিরো হিসেবে যাও। সে না হয় আগের স্মৃতি ভুলে গেছে, তুমি তার সাথে নতুন স্মৃতি তৈরি করো, তার মনে নতুন করে তোমার জন্য অনুভূতি জাগাও। আরে তুমি হলে সাদমান শাহরিয়ার আদিত্য, যার চরমের সামনে সব মেয়েদের মন পরাজিত হয়ে যায়। তাহলে ভাবিডলকে কেন নিজের অ্যাবিলিটি দেখাচ্ছ না? আর সোসাম চাম্বর ভেতরে প্রেমিক পুরুষকে জাগাও, নতুন করে ভাবিকে তোমার প্রেমের মায়ায় ফেলো। আরে এমন কপাল কয়জনের হয় বিয়ের পরও নিজের বউয়ের সাথে আবার নতুন করে প্রেম করার? এবার বিহান বলে উঠল, একখান কথা ভাবছস কখনো? নূর কিন্তু জানে না ওর বিয়ে হইয়া গেছে গা। তাইলে এমনও তো হইতে পারে যে নূরের জীবনে অন্য কেউ চইলা এলো, আর নূরেরও তখন তারে ভালো লাগা গেল। তখন কি করবি তুই? একবার ভাবছস? বিহানের কথায় আদিত্য চমকে উঠল। সত্যি যদি কখনো এমন হয়? না না, কখনোই না। নূর শুধু আমার, আর কারণ না, আর কাউকে আমি ওর কাছে আসতে দেব না, কখনোই না। বিহান বলে উঠল, আমগো কাম ছিল বুঝাই না, তাই আমরা বুঝাইলাম। অন তুই দেখ তুই কি হবি, আবাল মার্কা দেবদাস হবি নাকি মাচোম্যান হিরো হবি? কথাগুলো বলে ওরা চলে গেল। আর আদিত্য বসে বসে ভাবতে লাগলো। ড্রয়িং রুমের সোফায় বিহান, আবির আর আয়াত গালে হাত দিয়ে বসে আছে। বিহান গালে হাত দেওয়া অবস্থায় আবিরের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় ডোজ কামে লাগবো? আবিরও একই ভঙ্গিতে বলল, যে ভাষণ দিয়ে এসেছি তাতে এফেক্ট তো হওয়াই লাগে। এখন দেখা যাক আমাদের মেহনত কতদূর সফল হয়। বাগার যাই কস, তোর ডায়লগ গুলান কিন্তু জোশ ছিল। কোনো মুভি থেকে চুরি করছস? আবির অ্যাটিটিউড দেখিয়ে বলল, এগুলো আমার অরিজিনাল নিজস্ব ডায়লগ। এই আবির কারোটা চুরি করে না, এটাকে ট্যালেন্ট বলে, ট্যালেন্ট। এত ট্যালেন্ট নিয়ে কখনো অহংকার করিনি আমি। দেখেছিস কতটা মহান আমি? বিহান তাচ্ছিল্যের সুরে বলল, হ হ, খালি তুই কেন, তো জাঙ্গিয়াটাও ট্যালেন্টেড। আইসে আমার ট্যালেন্ট। সন্ধ্যার পরে বাইরে গিয়া মুতার সাহস নাই, তার আবার ট্যালেন্ট। তো ট্যালেন্টের উপর স্যানিটাইজ কর, ভাইরাস ধইরা গেছে গা। আবির খেপে গিয়ে কিছু বলতে যাবে তখনই আদিত্য সিঁড়ি বেয়ে নেমে এলো।
আদিত্যের দিকে তাকাতেই সবাই 880 ভোল্টের একটা ঝটকা খেল। সবাই হা হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। আদিত্যকে পুরো কিলিং লাগছে। আদিত্য দাড়ি মোচ ট্রিম করে ফেলেছে, জিন্স টি শার্ট, চোখে সানগ্লাস, সব মিলিয়ে পুরো হিরো লুক। বিহান ঠোঁট চোখা করে শীষ বাজিয়ে উঠল। আবির বলে উঠল, ওয়াও বেল্লা বেল্লা क्या आग्रह है हो भाई, আজ তো নিজের শ্রম দিয়ে তো 200-400 তো ঘায়ল করেই ফেলবে। আয়াতও বলে উঠল,